সরকারি দায়িত্বে বসে বিভিন্ন ডিপার্টমেন্টের শুধু গদি গরম করছেন, তারা একটা সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারেননি। এটা আপনাদের একটা চরম ব্যর্থতা। এই বিষয়টা মাথায় নিতে হবে, নিয়ে আপনাদেরকেও ডিসিশন মেকিং শিখতে হবে, রুহুল কুদ্দুসের মতো এগিয়ে আসতে হবে। সালাম আলাইকুম। আজকে আমি আপনাদের একটা ছোট্ট গল্প শোনাবো। আমি শুরু করছি খুব একটা ভনিতা না করে। গল্পটা একজন শিক্ষার্থী তার মাকে নিয়ে ছুটছেন হসপিটালে। মা স্ট্রোক করেছে, কিন্তু নিয়তির কি খেলা, যেই দিন তার মা স্ট্রোক করেছে তাকে নিয়ে হাসপাতালে যেতে হচ্ছে, সেই দিন তার জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এইচএসসি পরীক্ষা। সে পরীক্ষার হলে যাবে নাকি মাকে নিয়ে হসপিটালে যাবে? খুবই করুণ একটা সিচুয়েশন এবং খুব ট্যাক্টফুল ডিসিশন নিতে হবে তাকে। জীবনের একটা হার্ড ডিসিশন তাকে মেক করতে হবে। মা আগে না পরীক্ষা আগে? মেয়েটি মাকে নিয়ে হাসপাতালে ছুটছেন যে মাকে হাসপাতালে রেখে তারপর যদি পরীক্ষার হলে যাওয়া যায়। ঢাকা শহরের বাস্তবতা কে না জানে। আপনি যদি পরীক্ষার হলে যেতে চান সময় মতো, আপনাকে অন্তত 2 থেকে 2.5 ঘন্টা আগে বাসা থেকে রওনা হতে হবে, তারপর আপনি পৌঁছাবেন সেই গন্তব্যে। তারপরও আপনি নিশ্চিত করে বলতে পারেন না যে আপনার কন্ট্রোলের বাইরে এমন কোনো কিছু ঘটবে না এই শহরে, যার কারণে আপনার পরীক্ষার হলে পৌঁছাতে অনেক দেরি হতে পারে। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে পরীক্ষার্থী আনিসার সাথে। হ্যাঁ বন্ধুরা, আমি জানি এই আনিসা এখন সারা দেশে অনেক পরিচিত একটি নাম, এবং এই কান্নাভরা চেহারা সবার কাছে অনেক পরিচিত। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন আনিসা কে, আনিসার কি হয়েছে, কিভাবে হয়েছে, অনেক কিছুই। বাট এই ঘটনাটি যতটা ছোট মনে করা হচ্ছে এত ছোট নয়। এই ঘটনা আমাদেরকে অনেক অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। আমরা এই ঘটনার একটা ডিপ স্টাডি করেছি, আমরা একটু ডিপলি এই ঘটনাটাকে নিয়ে চিন্তা করেছি। তাই আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে এই ঘটনাটিকে দেখছি। আমাদের সঙ্গেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি নতুন, আমি আপনাদের সহযোগিতায় আমার কন্টেন্টগুলো ভালো করতে চাই এবং আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে চাই। আমাদের প্রথম প্রশ্ন, আনিসা যে সমস্যায় পড়লেন, এই সমস্যাটি পরীক্ষা কেন্দ্রে থাকা দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং যারা সদস্য আছেন, এই নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব আছেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন, সুপারভাইজার, ইনভিজিলেটর, অনেকেই আছেন, তারা কেন সমাধান করতে পারলেন না? এটা কি শুধু নিয়ম মানার জন্যই তারা একজন শিক্ষার্থীর 2টি বছরের চেষ্টা, তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ একেবারে নষ্ট করে দিতে পারেন? প্রশ্নটা থাকলো, উত্তর তো আপনারা দিবেন, আপনারা কমেন্টে জানাবেন আমাদের এই প্রশ্নের উত্তর। প্রশ্ন 2, আনিসা যখন দরজার বাইরে কাঁদছে, তাকে নিয়ে যখন ধীরে ধীরে জনতার জটলা হচ্ছে, আস্তে আস্তে যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং চ্যানেলের ক্যামেরা ক্রুরা গিয়ে পৌঁছাতে শুরু করেছে, পরীক্ষা নিয়ন্ত্রক কোথায় ছিলেন? পরীক্ষা নিয়ন্ত্রকের কি এতটুকু সাহস, এতটুকু সৎসাহস ছিল না যে তিনি এই পরিস্থিতি নিজ উদ্যোগে সমাধান করতে পারতেন, হ্যান্ডেল করতে পারতেন? তিনি তো একজন শিক্ষিত বিচক্ষণ মানুষ হওয়ার কথা, নাকি না তিনি একজন নিয়মের দাস? এই প্রশ্নটাও থাকলো। আনিসা যখন পরীক্ষার হলে পৌঁছায় তখন তার বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে এবং আনিসা হতাশ হয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। অনেক কাকুতি মিনতি করার পরও তাকে ঢুকতে দেওয়া হয়নি। কর্তৃপক্ষ এতটুকু মানবিক হয়নি আনিসার জন্য। কর্তৃপক্ষের এখানে নিশ্চয়ই কোনো করণীয় ছিল। কি করণীয় ছিল? তাকে পরীক্ষার হলে ঢুকতে দেয়া, নাকি তাকে রাস্তায় বাইরে বসিয়ে রাখা? এই প্রশ্নগুলো এখন সারা দেশের মানুষের মধ্যে। বিভিন্ন টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় যখন এই বিষয়টি ভাইরাল, তখন অনেক মন্তব্যের ঝড় উঠছে।
কেউ কেউ নীতির কথা বলছেন, না পারলে কিংবা কেউ অসুস্থ বাবা মা বা অন্য কারো মৃত্যুজনিত কারণে আসতে বিলম্ব হলে সেটি যে কেন্দ্রে পরীক্ষা নেয় অথবা ওই কেন্দ্র যে বোর্ডের অধীনে আছে তারা সে যখন আসবে তখন থেকে তার পরীক্ষাটা শুরু হয়ে নির্দিষ্ট সময় অনুযায়ী যতটুকু সময় যখন সে শুরু করবে তখন থেকে তার সময়টা গণনা শুরু হবে। এই ব্যবস্থাগুলো কিন্তু আসলে থাকা চাই। কেউ মানবিকতার কথা বলছেন, কেউ নিয়ম পরিবর্তনের কথা বলছেন, কেউ সংস্কারের কথা বলছেন, কেউ কেউ আবার এমনও মন্তব্য করেছেন যে মেয়ে বলে হয়তো কোনো সুযোগ পাবে কিন্তু ছেলেরা পাচ্ছে না। আনিসার এই ঘটনার পাশাপাশি আমরা সারা দেশের আরও কয়েকটি ঘটনা জানতে পেরেছি। সেই ঘটনাগুলো ঠিক অনেকটাই এরকম। কেউ প্রবেশপত্র পায়নি, কারো দেরি হয়েছে পরীক্ষার হলে যেতে, কারো অন্য সমস্যা হয়েছে, টাকা জমা দেওয়া হয়েছে, টাকা নিয়ে কলেজের অধ্যক্ষ উধাও, কলেজে তালা মেরে, এই ধরনের অনেকগুলো ঘটনা আমাদের নজরে এসেছে। কিন্তু আমরা যে বিষয়ে হতাশ হয়েছি সেই বিষয়টি কি, সেই বিষয়টি এখন আপনাদের সাথে শেয়ার করব। সমগ্র দেশ যখন আনিসার বিষয়ে উদ্বিগ্ন, সচেতন এবং তারা তাদের কনসার্ন দেখাচ্ছে দেশে বিদেশে, তখন বাংলাদেশের একজন মানুষ, একজন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, তিনি এগিয়ে এলেন, মাসিহার ভূমিকা পালন করলেন। তিনি তার পক্ষে আইনি লড়াই করতে সম্মত হলেন এবং নিজের ইচ্ছা ব্যক্ত করলেন এবং তিনি তার পরিবারের সাথে যোগাযোগ করেছেন, তার মার সাথে কথা বলেছেন এবং তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন যে বিনা পয়সায় যত রকম আইনি লড়াই আছে তিনি আনিসার পক্ষে করবেন। এই মানুষটি যে উদ্যোগটা নিল সেই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই এবং এই জায়গা থেকে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, লিডারশিপ কেউ কাউকে দিয়ে দেয় না, এটা জন্মগতও নয়। পরিস্থিতির কারণে যারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, যারা অন্যের প্রতি সহযোগী সহমর্মী হতে পারে, সিচুয়েশনকে অ্যানালাইজ করে সেই সিচুয়েশনটাকে নর্মালাইজ করার জন্য অথবা ইফেক্টিভ ডিসিশন নিয়ে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারে, দে আর দ্য লিডার্স। যারা স্যাক্রিফাইস করতে জানে, আর যারা দায়িত্বে বসে, সরকারি দায়িত্বে বসে বিভিন্ন ডিপার্টমেন্টের শুধু গদি গরম করছেন, তারা একটা সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে পারেননি। এটা আপনাদের একটা চরম ব্যর্থতা। এই বিষয়টা মাথায় নিতে হবে, নিয়ে আপনাদেরকেও ডিসিশন মেকিং শিখতে হবে, রুহুল কুদ্দুসের মতো এগিয়ে আসতে হবে। এটা তো অত্যন্ত মানবিক একটা বিষয়। দেখুন, একজন পরীক্ষার্থী সময় মতো পরীক্ষা হলে উপস্থিত হবে, তিনি পরীক্ষা দিবেন এবং যে নিয়মের মধ্যে পরীক্ষা হবে সেটা করবেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আনিসা আহমেদ নামে এই মেয়েটির যেটি ঘটেছে সেটা অত্যন্ত মানবিক। যে 2 বছর আগে সে তার পিতাকে হারিয়েছে, তার মা তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন সকালে এবং অসুস্থ হওয়ার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তার মার সঙ্গে আমার গতকাল রাতে যখন কথা হলো, তিনি খুব কাঁপছিলেন, কথা বলতে। তিনি বললেন, আমি মাত্রই হাসপাতাল থেকে ফিরলাম এবং বললো আমার স্বামী মারা যাওয়ার পরে আমার এই সন্তান অর্থাৎ আনিসা ছাড়া তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তো গতকালই প্রথম পরীক্ষা ছিল এবং সেই পরীক্ষার জন্য সে যখন প্রস্তুতি নেবে, পরীক্ষাগুলো যাবে, সে সময় তার মা এত অসুস্থ হয়ে গেছে যে আনিসা তার মাকে হাসপাতালে নিয়ে গেছে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে সেটা হয়েছে, তার কাছে তো মাতৃভক্তি একদিকে, তার জীবন পরীক্ষা একদিকে। সে কিন্তু মানে কি বলবো, যে একটা পাজল অবস্থার মধ্যে তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়াটাকে সে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে এবং আমি মনে করি যে কোনো সন্তান হিসেবে পিতামাতার জন্য এটা অত্যন্ত গর্বের বিষয়। তার মাকে হাসপাতালে দিয়ে ডাক্তারের কাস্টডিতে রেখে যখন সে পরীক্ষা কেন্দ্রে গেছে তখন তার বিলম্ব ঘটেছে। শিক্ষকরা বলছেন তিনি 1.5 ঘন্টা বিলম্বে গেছেন। আর শিক্ষকদের বক্তব্য এবং আইনের কাঠামো হচ্ছে যে কোনো কারণে পরীক্ষা হওয়ার 15 মিনিট আগে তিনি ঢুকবেন, পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে যদি কোনো পরীক্ষার্থী আসেন তাহলে বিশেষ বিবেচনায় তাকে অ্যালাউ করা যেতে পারে। তাদের বক্তব্য সে 1.5 ঘন্টা পরে আসছে। সুতরাং সেক্ষেত্রে শিক্ষকরা তাকে বাধা দিয়েছে, এই কারণে কোনো আইনি ব্যত্যয় ঘটেছে তা না, কিন্তু আমাদেরকে যেটা মর্মাহত করেছে যে একটা অসুস্থ মাকে হাসপাতালে রাখতে যে তার বিলম্ব ঘটেছে, এটা অত্যন্ত মানবিক একটা ব্যাপার। এই মানবিক ব্যাপারটাই কিন্তু আমি বিবেচনায় নিয়েছি। কাজল ভাই, আপনাকে স্যালুট। আপনি অনেক ভালো একটা কাজ করেছেন এবং শেষে আপনি সোচ্চার হয়েছেন বলেই আজকে হয়তো আনিসার ভাগ্যে একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আজকে দেশ বিদেশের মানুষ যদি চাপ প্রয়োগ না করত তাহলে কি আনিসার ভাগ্যে এই সিদ্ধান্তটা জুটত? আনিসার জন্য আবার পরীক্ষা দেওয়ার বিষয়টি বিবেচনাধীন হতো অথবা পরীক্ষা দিতে পারত? শুধুমাত্র চাপ প্রয়োগ করলেই যদি এই দেশে কাজ হয় তাহলে আমাদের প্রশাসন কি এমনই থাকবে যে আমরা চাপ প্রয়োগ করব, দেশের মানুষ বিদেশের মানুষ উত্তাল হবে, সরগরম হবে, তারপরে গিয়ে প্রশাসনের টনক নড়বে এবং কাজ করবে? আমরা কি এই ধরনের প্রশাসনের জন্যই জুলাই বিপ্লব করেছি? এগুলো আমাদেরকে ভাবতে হবে গভীরভাবে।
আমরা কি এমন একটা দেশ চাই যেখানে নিয়ম আগে মানুষ পড়ে, মানবিকতা পড়ে, নিয়মের বেড়াজালে মানবিকতা গুমড়ে গুমড়ে কাটবে? না, আমরা এমন একটা দেশ চাই না। আমরা চাই একটা মানবিক গুণাবলী সম্পন্ন শাসন ব্যবস্থা, মানবিক গুণাবলী সম্পন্ন একটি দেশ, একটি জাতি, যেখানে মানুষের সুবিধা অসুবিধাগুলোকে বিবেচনায় নিয়ে তারপর শাসন ব্যবস্থা চলবে। সমস্যা অনেক ধরনের আছে আমাদের, কিন্তু এর মধ্যেও যে বিষয়টি আমরা ভুলে গেলে চলবে না, আমাদেরকে মানবিক হতে হবে। মানবিক না হলে কোনো জাতি সঠিকভাবে উন্নতি করতে পারবে না। একটা দেশের আমরা এমন একটা দেশ চাই যেখানে মানবিকতা এবং বুদ্ধিবৃত্তি সবকিছুর ঊর্ধ্বে এগিয়ে আসবে এবং মানুষের প্রতি মানুষ সহমর্মী হবে। যদি আপনারাও তাই চান তাহলে আওয়াজ তুলুন পরিবর্তনের, এবং পরিবর্তনের জন্য আপনারাও সরকারের সাথে কাজে অংশ নেন এবং দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার প্রয়াসে কাজ করুন। আনিসার এই ঘটনায় সবচেয়ে উদ্বেগের যে বিষয়টি আমি এখন সেই বিষয়টি নিয়ে দু একটি কথা বলতে চাই। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সর্বোচ্চ পদে আসীন একজন মানুষ, অবশ্যই ব্যস্ত মানুষ, এবং একজন প্রধান উপদেষ্টা বা দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী, আমরা যাই বলি না কেন, তিনি যখন সর্বোচ্চ পদে থাকেন তখন উনার শিডিউল মেনটেন করা ইটস ভেরি ডিফিকাল্ট। ওনাকে অনেক স্ট্র্যাটেজিক ডিসিশনে থাকতে হয়, অনেক বড় বড় সভা সেমিনারের মধ্যে থাকতে হয়, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মিট করতে হয়। দেশ পরিচালনা করা এত সহজ নয়। কিন্তু আমরা আনিসার ঘটনায় যা দেখলাম, যে ছোট্ট একটা ঘটনা, একজন পরীক্ষার্থীতে দেরি করেছেন, সেই বিষয়টিও শেষ পর্যন্ত সুরাহা হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা তার সরকারি পোর্টালে একটি মেসেজ দিয়েছেন যে তিনি এই ব্যাপারে কনসার্ন আছেন এবং তিনি ব্যবস্থা নেবেন। কেন একজন প্রধান উপদেষ্টাকে কেন এই পর্যায়ে যেতে হবে? একজন প্রধান উপদেষ্টা কেন এই বিষয়ে ইনভলভ হতে হবে? আমাদের সিস্টেম, আমাদের এত ডিপার্টমেন্ট, আমাদের এত লোকজন সবকে কলাপস করলো ঠিক আগের মতো। আমরা শেখ হাসিনার শাসনামলে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এক নায়কতন্ত্র, যেখানে যে কোনো সিদ্ধান্ত শেখ হাসিনা ছাড়া অন্য কেউ নিতে পারেন না। এত মন্ত্রী, এমপি, আমাদের প্রশাসন সচিব, আমাদের লোকাল পর্যায়ের যত নেতা নেত্রী, যত সিস্টেম আছে, যত ডিপার্টমেন্ট আছে, কেউ এই শেখ হাসিনার সিস্টেমের বাইরে বা সিদ্ধান্তের বাইরে যেতে পারতেন না। এভাবে করে গত 17 বছরে দেশ নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছে। কারোর মধ্যে সাহস নেই, মানসিক কোনো মনোবল নেই যে একটা লিডারশিপ নিয়ে সে তার জন্য, দেশের জন্য, তার এলাকার জন্য কিছু একটা করবে। সব সময় শুধু একজনের সিদ্ধান্তের জন্য তারা পরমুখাপেক্ষী হয়েছিল। ঠিক এই ঘটনাটি কি আবারও ডক্টর মোহাম্মদ ইউনূস করবেন? উনিও তো একই পথে হাঁটছেন। যদি সব কিছুতেই উনার সিদ্ধান্ত প্রয়োজন হয়, উনার নজরে না গেলে কোনো কিছু সমাধান না হয়, তাহলে দেশ কিন্তু আবারও স্থবির হয়ে যাবে, নেতৃত্ব শূন্য হয়ে যাবে। আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধরনের মানুষ নন। তিনি নতুন নতুন নেতৃত্ব তৈরি করার চেষ্টা করছেন, আমরা দেখেছি। তাই এটা আমাদের বিশেষভাবে একটা অনুরোধ যে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে আছেন, যারা তার বিভিন্ন দপ্তর চালান, তারা সব কিছুতেই উনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন না, এবং বিভিন্ন দায়িত্বে যারা আছেন বিভিন্ন সংস্থায়, তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে ছোট ছোট বিষয়গুলোকে সমাধান করার চেষ্টা করুন, দেশকে এগিয়ে নিয়ে যান। আবারও একটু বলছি যে এই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। শেষে শুধু আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে লেবেল দিয়ে নয়, উদ্যোগ দিয়েই নেতৃত্ব তৈরি হয়। উদ্যোগেই হোক পরিচয়, শুধু লেবেলে নয়। লিডার হও। এই দেশ লিডার শূন্যতায় ভুগছে, নেতৃত্ব শূন্যতায় ভুগছে। অনেক বছর থেকে এই দেশ নেতৃত্ব শূন্যতায় ভুগছে। তাই আমাদের দেশের জন্য প্রয়োজন একজন প্রকৃত লিডার, যিনি দেশটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবেন অনেক দূর, অনেক দূর। এই শুভকামনায় আমরা আজকের এই পর্বটি শেষ করছি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আজকে সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।